তিস্তা পানি বন্টন চুক্তির যে দীর্ঘসূত্রিতা, এর সাথে ধরেন সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার মতো যে সংবেদনশীল বিষয়গুলো বারবারই ঘটছে। এর এখন রিসেন্টলি আমরা কলকাতা যে নির্বাচনটা হলো তার ওই সময়টা আমরা দেখতে পেলাম, বা ওই সময় পরবর্তী দেখতে পেলাম পুশ ব্যাক করছে, পুশিং করছে। এবং এই যে ভারত বাংলাদেশের সাধারণ মানুষের মনের ভেতর যে একটা নেতিবাচক ধারণা, এই বড় সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত এই যে দুই দেশে সম্পর্ক তো শুধুমাত্র দুই দেশের সরকারের মধ্যে হয় না, সম্পর্ক তো জনগণ সহ হয়। তো এইটাকে ওভারকাম করার জন্য বা এটাকে নিয়ে কিভাবে সামনে আগানো যাবে? এটা তো এখন থেকে হচ্ছে না। দেখেন, পুশিং শুরু হয়েছে সেই মানে 1992-93 সাল থেকে তারা সেটা শুরু করেছে। আমি যে আগে বলছিলাম না যে একটা মাত্র দল, এবং ওই দলকে তারা ক্ষমতায় যদি না আনতে পারে, না রাখতে পারে, তাদের ওই দলের বুদ্ধিজীবী সাংবাদিকরা যদি এখানে ঠিকমতো থাকতে না পারে, অন্য কেউ আসলেই তারা এই ডিস্টার্বগুলো বাংলাদেশের সাথে শুরু করে। মানে তাদের কাছে বাংলাদেশের জনগণের কোনো মূল্য নেই, বাংলাদেশের জনগণের মতামতের কোনো মূল্য নেই। হ্যাঁ, এ কারণে প্রতিবার তারা এই কাজটা করছে। এবারও আপনি দেখেন বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ওনাদের তো বোঝা উচিত ছিল ওনারা একটা গণতান্ত্রিক দেশ। আপনার ওনাদের জুডিশিয়ারি আমরা শ্রদ্ধা করি, ভারতের জুডিশিয়ারি, ভারত দাবি করে যে বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা এটাকে শ্রদ্ধা করি যে ওনাদের দেশে নির্বাচনের মাধ্যমে আপনার সরকার পরিবর্তন হয়, সেটা যেই আসুক সেটা তাদের ব্যাপার। কিন্তু দেখেন তাদের রেসপন্সিবল লোকেরাও আমাদের দেশের এই ঘটনাগুলো একটা নির্বাচনের আপনার এটাকেও ঠিক মতো নিতে পারছে না। কেন তাদের ওই মাঝখানে আবার কিভাবে আমার লোকজনকে, ওদের লোকজনকে আবার সে পুনঃপ্রতিষ্ঠিত করবে, এই একটা চিন্তা। জনগণ কিন্তু এই চিন্তার মধ্যে নেই। এই যে পুশিনের ঘটনাটা আপনি দেখেন যে আমাদের যে সীমান্তে কত ঈদের সময়, কোরবানির ঈদের ওই আগ দিয়ে এটা শুরু করা হলো। সাধারণ মানুষজনকে, গরিব মানুষজনকে, সে দেশের মুসলমানদেরকে ধরে নিয়ে এসে বলে এরা বাংলাদেশি। আচ্ছা ঠিক আছে, যদি কেউ বাংলাদেশি হয়, আমরা অস্বীকার করছি না যে ওখানে হয়তো থাকতে পারে না, তো থাকতে পারে, অবৈধ ভারতীয় বাংলাদেশেও আছে, কিন্তু সেগুলোর তো স্বীকৃত কতগুলো আন্তর্জাতিক নীতিমালা আছে। তাকে আপনি আমাদের ওখানকার কনসুলেট বা রাষ্ট্র মানে আমাদের যে দূতাবাস আছে সেখানে জানাতে হবে, আমরা তাদের আইডেন্টিটি কনফার্ম করব, তারপরে এগুলো রিপেট্রিয়েশন হয়। অন্য দেশগুলোও সেভাবে করে, কিন্তু তারা আমাদের সাথে এই কন্টিনিউয়াস এই ব্যবহারগুলো আমাদের ধারাবাহিকভাবে করে যাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষের একটা পর্যায়ে আসবে যখন আর বাংলাদেশের মানুষ এগুলো নিতে পারবে, এবং তার কিছু ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমি সমর্থন করি না এগুলাকে। তার কারণ হচ্ছে নন স্টেট অ্যাক্টর, বা আপনি যদি আনঅফিসিয়াল কোনো কিছু করেন, আপনি সেগুলা কিন্তু আপনার পরবর্তীতে খারাপ পর্যায়ে মানে খারাপ জিনিস ডেকে আনে। যেমন রিসেন্টলি আমাদের উত্তরবঙ্গের সীমান্তে আমাদের বাংলাদেশের একজন নাগরিককে বিএসএফ ধরে নিয়ে গেছিল সীমান্ত এলাকা থেকে। তখন সীমান্তবাসী কি করেছে, বাংলাদেশের গ্রামবাসী, বিএসএফ এর ক্যাম্প, আমাদের বিজিবির ক্যাম্প বেশ দূরে, আমাদের গ্রামবাসী কিন্তু নিজেরাই গিয়ে দুটো ভারতীয় ধরে নিয়ে আসছে। আপনি এটাকে আমরা হয়তো বলছি যে আমাদের লোকজন রেজিলিয়েন্স দেখাচ্ছে, হ্যাঁ তারা ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা কিন্তু ভালো না। এই জিনিসটা আপনার সীমান্ত ব্যবস্থাপনার জন্য ভালো না। এই যে আমরা ভারতের বিভিন্ন কার্যকলাপের সমালোচনা করছি বা আমরা কথা বলছি, কিন্তু এটার মানে এই না যে আমরা তাদের সাথে কোনো বৈরিতা চাই। আমাদের যে অফিসিয়াল চ্যানেলগুলো আছে, মানে যেই সমস্ত মাধ্যমে আমরা যোগাযোগ করব, কূটনীতি দিয়ে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে, এমনকি গোয়েন্দা সংস্থার মাধ্যমে যে মানে সিকিউরিটি ব্যাপারগুলো নিয়ে যে যোগাযোগ করবো, সেগুলো কিন্তু অফিসিয়ালি তাদের সাথে আমাদের এনগেজমেন্টে যেতে হয় এবং যেতে হবে। কিন্তু এ ধরনের এক পরিস্থিতি যদি অ্যাগ্রাভেট করে এবং আরও চলতে থাকে, তাহলে কি হবে, এক সময় অনেক জিনিস হবে যেগুলো আমাদের হয়তো নিয়ন্ত্রণে থাকবে না, দুই দেশেরই নিয়ন্ত্রণে থাকবে না। এখন ভারত কেন এটা করে, তারা এই জিনিসগুলো কেন বুঝতে চেষ্টা করে না? এত বড় একটা দেশ হওয়ার পরে সেটা তারাই বলতে পারে, এটা একটা রহস্য আমাদের কাছে। হ্যাঁ, তার থেকে আরো বড় রহস্য যে তারা বাংলাদেশে যেই শ্রেণীটাকে সবসময় প্যাট্রোনাইজ করে আমরা দেখেছি, তারা আমাদের দেশের স্বার্থের চেয়ে তাদের দেশের ওই দেশের স্বার্থটাকে বেশি আপনার গুরুত্ব দেয়। আপনি যদি বলতে পারেন যে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশ কি কি করতে পারে, শেখ হাসিনা বলেছিলেন আমি যা দিয়েছি তা তো ওরা ভারত সারা জীবন মনে রাখবে। আমি সেই প্রসঙ্গে যাব না, কি দিয়েছিলেন সেটা উনিই জানেন। কিন্তু আমরা যে একটা যেই জিওগ্রাফিক্যাল মানে ভূ রাজনৈতিক যে অবস্থানে আমরা বসে আছি, আমরা হচ্ছে একটা কমিউনিকেশন হাব। ভারতের এপাশ থেকে মানে আপনার পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে ভারতের যে যোগাযোগ ব্যবস্থা, এটা পুরোপুরি এরকম দূর ঘুরে শিলিগুড়ি করিডোর ঘুরে হয়। তো সুতরাং আপনি কলকাতা বন্দরে যদি একটা জাহাজ মাল খালাস করে, সেই মালটাকে নিয়ে ট্রেনে করে বা লরিতে করে আপনি মিজোরামে বা নাগাল্যান্ডে বা আপনার মণিপুরে নিয়ে আসতে 6-7 দিন 8 দিন লাগে।
মানে এই এত দূর ঘুরে আসতে হয়। এতে তাদের যে লজিস্টিক সুবিধা মানে অসুবিধা হয়, খরচ হয়। এখন যদি ধরেন কলকাতা থেকে আমাদের পদ্মা ব্রিজের উপর দিয়ে আগরতলা পর্যন্ত ওদের ট্রেন চলে, গাড়ি যায়, তাহলে এটা একদিনে নিয়ে যেতে পারে। আমি বলি যে বাংলাদেশের আমরা এগুলো দিতে আমরা পারি, তাদেরকে এই সুবিধাগুলো দিতে পারি, যেখান দিয়ে পারুক তারা আমাদেরকে দেশকে ব্যবহার করে তাদেরও বাণিজ্যগুলোকে বাড়াক, তাদের সুবিধাগুলোকে বাড়াক। আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহার করো আপনারা, তারা ওই যে এটা কি আমাদের অভ্যন্তরীণ যে নিরাপত্তা জায়গা, ওটা পরের ব্যাপার। আমি বলছি যে এটা তারা নিয়ে যেতে পারে আমাদের এখান থেকে করে, যেটা সিঙ্গাপুর করে ট্রানজিট হিসেবে ব্যবহার করে, আমরা সেটা করতে রাজি আছি। কিন্তু ইন রিটার্ন তারা আমাদেরকে কি দিবে? আমরা শেখ হাসিনার সময় দেখেছি এরকম ট্রান্সশিপমেন্ট করার পরে ধরেন তাদের লাভ হয়েছে। এই যে বললাম যে কলকাতা থেকে আপনার মিজোরাম ধরেন তারা 100 টাকা বাঁচিয়েছে, আমাদেরকে 40টা টাকা দেখ, যাতে আমাদের দেশের উপকার হয়। তারা করেছে কি না, 1 টাকা দিবে। তারা জোর করে নিয়ে যেতে চাবে, তারা তাদের পছন্দনীয় লোক রাখতে চাইবে। আমি এখনো বলি, এটা আমার ব্যক্তিগত মত, যে এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করতে পারি আমরা ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে, যে তোমাদের এই লজিস্টিক্স প্রবলেমগুলো আমরা সমাধান করব, আমাদের ভূমি তোমরা ব্যবহার করো, কিন্তু সেভাবে তোমাদের আচরণ আমাদের সাথে ঠিক করো। তোমরা আমাদের কক্সবাজারে ঘুরতে আসো, তোমরাও আমাদের টাঙ্গাইলের শাড়ি কিনতে আসো, আমরাই কেন শুধু তোমাদেরটা কিনবো? আমাদের কক্সবাজার কি অত খারাপ? তুমি আসো, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র বীচ দেখতে আসো, ওখানে ইন্টারন্যাশনাল মানের অনেক হোটেল আছে, রিসোর্ট আছে। তোমরা আমাদের সুন্দরবনে যাও ঘুরতে। আমরা তো ওখানে এই 24 সালে যখন আন্দোলন হয়েছে, যখন ভারত বিরোধিতার তুঙ্গে ভিসা বন্ধ, তারপরও বাংলাদেশিরা ট্যুরিজম এবং আপনার চিকিৎসা খাতে ভারতে প্রায় $2 বিলিয়ন খরচ করেছে ওই বছর। তাহলে আমাদের দেশে তারা কয় টাকা খরচ করে? ওনারা যদি সম্পর্কটা চায় আমরা এই দিকে দিতে পারি, ওনারা আমাদেরকে আরেক দিকে দেখে এই যে টাকাগুলা দেখ। এটা কি সরকার টু সরকার কোনো? অবশ্যই এইগুলাই এনগেজমেন্ট করতে হবে। আপনি যে প্রশ্নটা প্রথম দিকে করেছিলেন, যে আমাদের সরকারও এই জিনিসগুলো কনসিডার করতে পারে যে সম্পর্ক উন্নয়নের জন্য, কিন্তু সেটার দায় কিন্তু ভারতের কাছে বেশি। তার কারণ তারা বড় দেশ। তারা যদি আমাদেরকে কনভিন্স করে, তারা যদি সহমর্মিতা দেখায়, আমি কেন আমাদের ভূমি তাদেরকে দিয়ে এরকম সুবিধা দিব না আমাদের প্রতিবেশীকে? আমরা দিতে আমি বলবো যে আমি তো এটা অ্যাডভোকেট করি যে এটা তাদেরকে দেন, কিন্তু পয়সাটা নেন, যাতে বাংলাদেশেরও ইনকাম হয়। বাংলাদেশ উন্নত হলে কি হবে, আমাদের ইনকাম বাড়লে কি হবে? আপনি তো আগরতলায় ঘুরতে যাবেন যে ডাইরেক্ট দেখে আসি, আপনি ওই দার্জিলিং এ যাবেন ওইটা পাহাড় দেখে আসি, আপনার টাকাটা তো ওখানেও খরচ করবেন। এটাও বোঝে না ভারতীয়রা।